প্রধান উপদেষ্টা তার পদত্যাগ নাটকের মাধ্যমে উল্টো এখন রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। ডক্টর ইউনূস স্যার, আপনি শিখদের যে নাটকটা করছেন অনবদ্য আমার এদিকে আজ ডক্টর ইউনূস নিজের পদত্যাগের বিষয়ে নিজেই ফেঁসে যাচ্ছেন। দেশে আবারও নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে, ক্ষমতার পালাবদলও হচ্ছে দেশে। আতঙ্কে আছেন ডক্টর ইউনূস। সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীকে যমুনায় বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন নাকি করছেন না, অনেকে ব্যঙ্গ করে নাটক বলছেন, কোনটা আসলে সঠিক সেরকম নানা কথা আমরা শুনেছি। পদত্যাগের প্রসঙ্গ যখন উঠেছে তখন অনেকে বলেছেন যে পদত্যাগের প্রসঙ্গটা আনা এক ধরনের কৌশল। গণতন্ত্রের জন্য সেনা শাসন কোনোভাবেই কাম্য না, সুখকর হয় না, দেশের সমৃদ্ধিও খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। ব্যাং আসিফ উপদেষ্টা এবং বোতল উপদেষ্টা মাহফুজ আলমকে বিএনপি মনে হয় খেয়ে দিবে। এই দুইটা চ্যাংরার এখন মনে কম্পন ধরেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে ছুটে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে দেশি বিদেশি নানান পক্ষ জড়িয়ে পড়েছে, নানান খেলোয়াড় যুক্ত হয়েছে। তো বাংলাদেশের রাজনীতি এখন আর সিম্পল ওয়েতে নেই। বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ হচ্ছে দেশি কিছু খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়দের মাধ্যমে। ডক্টর ইউনূস মনে কষ্ট নিয়ে পদত্যাগ করতে চাইছে, কারণ তার উপরে বিভিন্ন ধরনের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজ ইচ্ছা করে বসান নাই, ওখানে জনগণ আপনি বসে আছে, ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিকে হাই সাসপেন্স ড্রামা হিসাবে আমি ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটি আসলে সাসপেন্সে থাকেনি, এটি রীতিমতো একটি কমিক ড্রামায় পরিণত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যতটা সহানুভূতি পাবেন বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে দেখা গেল তার উল্টো, এবং তার এই সিদ্ধান্ত সমালোচিত হয়েছে রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে এভাবেই আমরা দেখছি যে আগামীকাল এই শাহবাগে 3টার দিকে কিন্তু সাধারণ যে ছাত্র জনতা অথবা সাধারণ মানুষের যে সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে সেই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মার্চ ফর ইউনূস কর্মসূচির যে ঘোষণা, সেটির কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন যাবৎ ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে নানান গুঞ্জন শুনতে পাচ্ছি। ইতিমধ্যে তার পদত্যাগের বিষয়ে সে নিজেই নাকি ফেঁসে যাচ্ছে। এইটা অনেক সাধারণ মানুষরা সরাসরি বলতেছে, আবার অনেকে ডক্টর ইউনূসের পক্ষে গিয়ে রাজপথে নামে এবং তারা কিন্তু মার্চ ফর ইউনূস মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে তারা সরাসরি আন্দোলন করতেছে। দর্শক শ্রোতা, কেন সবাই ডক্টর ইউনূসের বিপক্ষে যায় এবং অনেকে কেন আবার পক্ষে? আবার দেশের মধ্যে অনেকে চাচ্ছে অস্থিতিশীল পরিবেশ করবে এবং তারা অস্থিতিশীল পরিবেশ করে দেশের মধ্যে মব সৃষ্টি করবে। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, এইসবের পিছনে কে রয়েছে এবং সর্বশেষ দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে এই দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি, সেই ক্লিপগুলো আপনারা এই জায়গায় ধারাবাহিকলি দেখবেন। প্রধান উপদেষ্টা তার পদত্যাগ নাটকের মাধ্যমে উল্টো এখন রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। এখন এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে, তিনি তাকে কাজ করতে না দেওয়া হলে জাতির উদ্দেশ্যে জানাতে চেয়েছিলেন যে তিনি পদত্যাগ করবেন, এবং তার জন্য যে খসড়াটি তৈরি করা হয়েছিল ভাষণের, সেটি প্রচার হলে আরও বেশি হাস্যরসে পরিণত হতেন। এবং এই ভাষণের খসড়া নিয়ে এখন দেশ বিদেশের নানান গণমাধ্যমে নানান ধরনের কথা হচ্ছে, এমনকি নিউ ইয়র্ক টাইমসের মতন গণমাধ্যমেও তার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। সে বিষয়ে পরে আসছি। আমরা শুক্রবারও শুনছিলাম যে তার ভাষণ রেকর্ডের জন্য যমুনাতে বিটিভির ক্যামেরা গেছে, যদিও পরবর্তীতে তা স্থগিত করা হয়। এখনও শোনা যাচ্ছে শনিবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন। ভাষণ তিনি দিতেই পারেন, কিন্তু যে কথাগুলো খসড়াতে ছিল সেগুলো যদি আবারও আনা হয়, তা মানুষ আসলে খুব বেশি গুরুত্বের সঙ্গে নেবে না। তিনি পদত্যাগের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিলে সেটি তিনি জাতিকে জানাতে পারেন, কিন্তু আমাকে এ করতে দেওয়া না হলে, ওটা করতে না দেওয়া হলে আমি পদত্যাগ করব, না হলে আমাকে একা কাজ করতে দেওয়া হবে, এগুলো ছেলে মানুষের হয়ে যায়। কি ছিল সেই খসড়াতে? তিনি সেখানে বলতে চেয়েছিলেন যে তাকে বাদ দিয়ে নতুন করে অন্তর্বর্তী সরকার গঠন করা হোক, অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে, তার কি প্রয়োজন, এসব কথা তিনি বলতে চেয়েছিলেন। এবং দেশের যা পরিস্থিতি, তাতে নির্বাচন হলে আদৌ তা সুষ্ঠু হবে কিনা তা নিয়ে তিনি সন্দেহের কথা বলতে চেয়েছিলেন। ভোটে ব্যালট বাক্স ছিনতাই হবে কিনা, ব্যালট বাক্স ছিনতাই হলে বা ছিনতাই হওয়ার পথে সেগুলো আটকাতে পুলিশ পারবে কিনা, পুলিশের সক্ষমতা আছে কিনা, এইসব বিষয়ে তিনি যথেষ্ট সন্দিগ্ধ। এগুলো তিনি ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। এবং এই ধরনের কোনো নির্বাচনের পরিস্থিতি হলে বা নির্বাচন ব্যর্থতায় পর্যবেসিত হলে তার দায়িত্ব তিনি নেবেন না। দেখুন, এই কথাগুলি, এই আশঙ্কাগুলি আমরা করে আসছিলাম
দেশের যে অবস্থা কেন ঠিক করা হচ্ছে না? ইচ্ছাকৃতভাবে দেশকে অস্থিতিশীল অবস্থার মধ্যে যতক্ষণ রাখা যায় বলা সম্ভব হবে যে নির্বাচনের পরিবেশ নেই। আমাদের এই কথাগুলো তো অলরেডি রেকর্ডেড, পিছনে গিয়ে শুনতে পারেন যে আমার এই চ্যানেলে এই কথাগুলো বলা হয়েছে কিনা, এবং সেগুলোকেই তিনি ক্যাশ করতে চেয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশনগুলো পরিচালিত হলো সেখানে তো একটি বিশেষ রাজনৈতিক দলকে টার্গেট করা হয়েছে, তাদের নেতাকর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে, প্রকৃত অপরাধী কজনকে আটক করা হয়েছে। প্রফেসর ইউনূসের পদত্যাগ গুঞ্জনের মাঝে নতুন অগ্রগতি যেটা হয়েছে গত মধ্যরাতে মানে গণমাধ্যমগুলো রাত ৩টার পরেও খবর দিয়েছে, রাত ৩টা ৩:৩০তেও নিশ্চিত করতে পারিনি অনেক বিষয়। তবে গত মধ্যরাতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে, এবং এই মিটিংয়ের মাধ্যমে যে জটিলতা তৈরি হয়েছে এর আগে সেই জটিলতা নিরসনের পথ খুঁজছে সরকার। মিটিংয়ে যে ডাকা হয়েছে এই ব্যাপারে নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন। শুধু বিএনপিকে না, জামাতকেও ডাকা হয়েছে। প্রথমে বিএনপি রাতে রাজি হয়নি, তারা বলেছে যে আগামীকালকে জানাবো, এখন আমরা জানাতে পারবো না এই ব্যাপারে করণীয় কি। তারা গণমাধ্যমকেও নিশ্চিত করেছে গভীর রাতে যে সাথে সাথে আমরা বলিনি যে আমরা ডাকলেই চলে যাব। সেরকম পরিস্থিতিতে সরকার আবারও শঙ্কার মধ্যে পড়ে যায়। তারপরে কি হলো, বিএনপি কি শর্তে আলোচনায় যেতে পারে? জামাত আলোচনায় যাচ্ছে, এটা নিশ্চিত। আলোচনায় কি হবে, কোন অগ্রগতি ঘটবে, বিএনপি এবং জামাত বিশেষ করে সেনাবাহিনী ইস্যুতে সরকারের পক্ষে সায় দেবে কিনা, এসব কিছুর উপরে নির্ভর করছে প্রফেসর ইউনূসের পদত্যাগের গতিধারা কোন দিকে যাবে। আজকে সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন, সেখানে ভাগ্য নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তীতে কি হতে চলেছে। টানটান উত্তেজনায় সময় কাটছে, সেই উত্তেজনার গল্পই করব এই ভিডিওতে। গত গভীর রাতে সরকার থেকে বিএনপি এবং জামাতকে আমন্ত্রণ জানানো হয়। গণমাধ্যম গত গভীর রাতে খবর দেয় যে বিএনপি এবং জামাতের সঙ্গে মিটিং ডাকা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যমের শিরোনামটা। সেই খবরের পরে দৈনিক কালবেলা ব্যাপারটাকে নিশ্চিত করে যে বিএনপি সেই আমন্ত্রণের সাথে সাথে সাড়া দেয়নি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি না, আমি প্রথমে ভুল বলেছি, দৈনিক যুগান্তরের কথা বলছি। যুগান্তরের খবর নিশ্চিত করে যুগান্তর যে বিএনপির সাথে সাথে রাজি হয়নি, এবং যুগান্তরকে সালাউদ্দিন আহমেদ বলেন যে তারা আমন্ত্রণ জানিয়েছেন, এটা সত্য, কিন্তু আমরা বলেছি আমরা পরে জানাবো, শনিবারে কোনো একটা সময় আমরা জানাবো আমরা মিটিংয়ে যাব কি যাব না। তারপর থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। রাত 3টা 3:30টার দিকেও গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি যে বিএনপি বৈঠকে যাচ্ছে কি যাচ্ছে না। সকালে এসে বিএনপি নিশ্চিত করেছে কিছু শর্ত সাপেক্ষে তারা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। অর্থাৎ সন্ধ্যা 7:30টায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে চলেছে। এরপরে ঘণ্টাখানেক পরে জামাতের সঙ্গে বৈঠক হবে। জামাতের সঙ্গে একটা ফয়সালা তো আগে থেকেই আছে, জামাতের সঙ্গে মিটিংটা খুব একটা গুরুত্বপূর্ণ যে সেটা বলা যাবে না, কিন্তু বিএনপির সঙ্গে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি শর্তে কি বলছে, বিএনপি যে শর্তগুলো বলছে সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা খানিকটা শান্ত হয়েছে। এটা কতটা শান্ত থাকবে বলা মুশকিল, কারণ একটা অংশ সম্ভবত চাইছেন ডক্টর ইউনূস এই পদত্যাগের খেলাটায় থাকুন এবং সম্ভব হলে পদত্যাগ করে ফেলুন। কারো কোনো ভিন্ন পরিকল্পনা আছে, ধারণা হতেই পারে। যাই হোক, স্থিতিশীল অবস্থাটাকে আরেকটু স্থিতিশীল করে তোলার জন্য কয়েকটা পদক্ষেপ সরকারের নেওয়া জরুরি বলে আমি মনে করি। এর মধ্যে প্রধান হচ্ছে নির্বাচনের একটা স্পেসিফিক তারিখ, সেটা ডিসেম্বর বা জানুয়ারি, সর্বোচ্চ জানুয়ারির শেষের মধ্যে কোনো একটা ডেট ঘোষণা করা। সেটা কিভাবে এফেক্টিভলি এই প্রবলেমটাকে কমিয়ে ফেলবে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। আরও দু একটা স্টেপ সরকারকে নিতে হবে, বিশেষ করে এই যে সেনাবাহিনীর সাথে যে অস্থিরতা তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এক ব্যক্তি খুবই আলোচনার মধ্যে এসছেন, ডক্টর খলিলুর রহমান। ওনার পদত্যাগ করা উচিত, না হলে সরকারের তাকে অপসারণ করা উচিত। তাকে আর এই সরকারের সাথে দেখা যাওয়া কোনোভাবেই উচিত নয়। আমরা এর মধ্যেই দেখেছি বিএনপি যে 3 জনকে অপসারণের দাবি তুলেছে, এর মধ্যে 2 ছাত্র উপদেষ্টার সাথে ডক্টর খলিলও আছেন। কেউ প্রশ্ন করতে পারেন বিএনপি চাইলেই তাকে সরিয়ে ফেলতে হবে কেন, বা বিএনপি না চাইলেও কি তাকে সরানোর দাবি আমরা করতে পারি না? আমরা পারি, আসবো। কিন্তু অনেক ঘটনার ঘনঘটা চলছে বলে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করতে গেছি, কিন্তু তিনি রাখাইন নিয়ে আগে একবার কথা বলেছেন, আবার কথা বলেছেন, এবং আমি আমার একাধিক ভিডিওতে বলেছি ওখানেও বসে বসে উনি মিথ্যাচার করেছেন এবং আমাদেরকে
স্টুপিড ঠাউরেছেন। আগেও বলেছি ওনার নাকি বিরাট বিরাট সব ডিগ্রি আছে, বহু বিরাট বড় চাকরি করেছেন, হতেই পারে তো ওনার অনেক জ্ঞান বুদ্ধি আছে, তার মানে সবাই স্টুপিড, সবাই কেউ কিছু আর বোঝে না, এটা হতে পারে না। মিয়ানমারে যে করিডোর নিয়ে আলাপ, সেই করিডোর নিয়ে কথা বলতে গিয়ে খুব জেনারেলি তিনি যেটা করেছেন, করিডোর নিয়ে কোনো কথা হয়নি। করিডোর নিয়ে কথা হয়নি মানে হচ্ছে এই বিষয়টা আসলে ইম্পোজ করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার উপরে, কারণ তিনি বলেছেন যে এখানে একটা মানবিক করিডোরের সিদ্ধান্ত হয়েছে, সরকার নীতিগতভাবে নিয়েছে, শর্ত বা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা চলছে, যদি সেটা মিলে যায় তাহলে দেয়া হবে। কারণ আমরা জানি যেটা বলা হয়েছিল, ওদিকে দুর্ভিক্ষ পরিস্থিতি আছে, এগুলো নিয়ে অনেক কথা বলেছে, ওদিকে ঢুকছি না। মিস্টার খলিলও তাই বলছেন, তিনি একটা ভাষার মারপ্যাচ করতে আসছেন। ওনার একটা বক্তব্যটা আমি পড়ি এবং আবারও বলছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে রেখেছে 7 জনের একটা অশুভ চক্র, গ্যাং অফ 7। এই অশুভ চক্রই দেশকে আজকের এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। এই বিষয়ে কথা বলবো। তার আগে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে আলোচনাটা সামনে এসেছে, তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। যতটুকু জানা যাচ্ছে, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে কথা বলেছেন। তিনি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথেও টেলিফোনে কথা বলেছেন, এমনটাও শোনা যাচ্ছে। তবে একটা বিষয় নিশ্চিত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় বিএনপি এবং জামাত ইসলামের সাথে বৈঠকে বসছেন। যমুনা টিভি নিশ্চিত করেছে শনিবার বিএনপি জামাতের সাথে বসবেন প্রধান উপদেষ্টা। তারা বলছে শনিবার বিএনপি ও জামাত ইসলামের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দল দুইটি থেকে পৃথকভাবে তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় শনিবার সন্ধ্যা 7টায় জামাত এবং 8টায় বিএনপির সাথে বসবেন প্রধান উপদেষ্টা। এর মধ্য দিয়ে যে অচলাবস্থাটা তৈরি হয়েছিল তার একটা সমাধান হতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এখনও প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বলা হচ্ছে আগামীকাল পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে, কারণ এই দল দুটোর পরেও আরও বেশ কিছু দল বা জোটের সাথে প্রধান উপদেষ্টা বসতে পারেন এবং তারপর তিনি উপদেষ্টা মণ্ডলীর সাথে বসবেন। এরপরে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু শুরুতে যেটা বলছিলাম, গ্যাং অফ 7 জনের একটা অশুভ চক্র প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজনৈতিক দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। তারা চায় না দেশ নির্বাচনের দিকে যাক কিংবা দেশ স্থিতিশীল হোক, কারণ দেশকে অস্থিতিশীল রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এই জায়গাটা নিয়ে কথা বলবো। তার আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আরও একবার গুঞ্জন ডালপালা মেলেছে, কারণ তার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি প্রথম লাইনে লিখেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। সেখানে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করেও কিছু কথা লিখেছিলেন। নির্বাচনের ব্যাপারে তিনি বলেছিলেন আগামী এপ্রিল-মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তিনি কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটা সরিয়ে ফেলেন এবং একটা নতুন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন ডিসক্লেমার দিয়ে, তিনি যে কথাগুলো বলেছেন আগের স্ট্যাটাসে সেটা একান্ত তার ব্যক্তিগত মতামত, এবং সেখানে তিনি উল্লেখ করেন প্রধান উপদেষ্টার পদত্যাগ সম্পর্কে বা প্রধান উপদেষ্টা সম্পর্কে তিনি যা লিখেছেন সেটা তার ব্যক্তিগত মতামত। এর মধ্য দিয়েই আরও একবার গুঞ্জন ডালপালা মেলে, প্রধান উপদেষ্টা কি তাহলে পদত্যাগ করতে যাচ্ছেন? যদিও আমরা প্রত্যাশা করি তিনি এই সিদ্ধান্ত নেবেন না, এবং যে উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের কো-চেয়ার ডক্টর আলী রিয়াজের সাথে সাক্ষাতের পর সম্ভবত তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন। গণতন্ত্রের জন্য সেনা শাসন কোনোভাবেই কাম্য না, বা এটা সুখকর হয় না। দেশের সমৃদ্ধিও খুব বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। বিদেশিরা বিনিয়োগ করে না, নানান ধরনের সমস্যা হয়। আসলে একটা দেশ এবং জাতির কল্যাণ গণতন্ত্রের মাঝেই। কিন্তু বাংলাদেশের নাগরিকরা আমাদের রাজনৈতিক সরকারগুলোর কর্মকাণ্ডের কারণে মাঝে মাঝে তারা ভাবে যে ভাই আর্মির শাসনই মনে হয় ভালো। দিন শেষে আবার 1/11-এর সেই যে স্মৃতি, সেগুলো দেখলে আবার মনে হয় যে না, আর্মির শাসন থেকে গণতন্ত্রই ভালো বা রাজনৈতিক সরকারই ভালো। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে বেশ কয়েকবার সেনাবাহিনীর কু হয়েছে, ক্ষমতাও টেকনিক্যালি সেনাবাহিনীর হাতে গিয়েছে। সর্বশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেশ কিছু অর্ডিন্যান্স জারি করে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার যে পলিসি সেটা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি যদি কখনো এমন কোনো ঘটনা ঘটে, এর জন্য রাখা হয়েছে বড় ধরনের শাস্তির বিধান। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 9 মাসে সেনাবাহিনী, সেনাপ্রধান নিয়ে নানান আলোচনা, সমালোচনা, গুজব এমনকি ষড়যন্ত্র আমরা দেখছি বাংলাদেশে হচ্ছে। এর মাঝখানে নতুন করে আলোচনা যেটা সামনে আসছে যে সেনাবাহিনী ক্ষমতা কি আসলে নিবে,
যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবর চারদিকে চাউর হয়ে গেল, একটা গুজব, এটার কিছুই না, এটা এনসিপির পরিকল্পিত ছড়ানো একটা প্রোপাগান্ডা ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয়নি। তো সেখান থেকে হঠাৎ করে আলোচনায় আবার সেনাবাহিনীকে টানা হলো। তবে সেনাবাহিনীর জন্য সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং পাঠানো হয়েছে বা জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে 111 টাইপের কোনো বন্দোবস্ত অথবা সরকার আসলে কি আর করার সুযোগ আছে? না, সুযোগ নেই। সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বলে মন্তব্য করেছেন আমাদের সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলছেন, আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তার ফেসবুক এক স্টেটাসে তিনি বলছেন যে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। তবে এই প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না, তেমনি ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘন, জুরিসডিকশনাল কারেক্টনেস তিনি রক্ষা করতে পারেননি। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, তার ক্ষমতার দরকার নেই, কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ট্রানজিশনের জন্য তাকে প্রয়োজন। তারপর তিনি লিখছেন, তার স্ট্যাটাসটার প্রথম দিকে ছিল প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। তবে মজার বিষয়, আমাদের এই উপদেষ্টা কয়েক ঘন্টা পরে এই পোস্টটা সরাই দিয়া তিনি লিখছেন যে এটা তার ব্যক্তিগত মতামত ছিল। মানে আমাদের সরকারে যারাই বসে সকালে এক কথা বিকালে আরেক কথা, যার কারণে মানুষের মধ্যে কিন্তু এই যে অস্থিতিশীল একটা মেন্টালিটি বা এই সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হয়। যে উপদেষ্টা মাহফুজ 3 ঘন্টা আগে এক মেসেজ, 3 মিনিট আগে এক স্ট্যাটাস দিলে 3 মিনিট পরে পরিবর্তন হয়ে যায়, 15 দিন আগের স্ট্যাটাস 15 দিন পরে এসে টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এই যে ধরেন ভাইব্রেশনটা, এটি জাতির কাছে এই সরকারের অনেক জিনিসগুলোকে আস্থার জায়গা থেকে সরিয়ে ফেলেছে। তবে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চাই বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, এই দেশের ক্ষমতা রাজনীতিবিদদের থাকবে। তবে রাজনীতিবিদ হিসাবে আমরা অতীত বলেন, বর্তমান বলেন এবং আধুনিক জমানার যে রাজনীতিবিদদেরকে দেখছি, এক একজনের থেকে বড় বড় বেয়াদব। তো রাজনীতিবিদদের প্রতি যদি এরকম বেয়াদবি, অসম্মানী, আবার মুরব্বীরাও যখন কথা বলেন, বাচ্চা গণার টাইম নাই, কারণ রাজনীতির মাঠে সবার টার্গেট ক্ষমতা। তো এইরকম প্রেক্ষাপট দেখে বিশ্বাস করেন, আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষ মনে মনে আসলে চায় যে ভাই এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেনাবাহিনী আসুক। তবে সেনাবাহিনীকে আবার বাংলাদেশের মানুষ পার্মানেন্টও কিন্তু চায় না, এটাও প্রমাণিত। এখন এই যে দোলাদুল্যমান একটা অবস্থান, সাধারণ জনগণ বলতে রাজনীতিটা পছন্দ করে, খালেদা জিয়ারে পছন্দ করে, শেখ হাসিনারে পছন্দ করে, জামাতরে পছন্দ করে, কিন্তু রাজনৈতিক কার্যক্রমে রাজপথে নামে না, মিটিং মিছিলে যায় না, ব্যবসা বাণিজ্য কইরা দুইটা ডাল ভাত সুন্দরভাবে খাইতে চায়, সাম্প্রদায়িক সম্প্রীতিটা রাখতে চায়, দেশের উন্নতি চায়। এই যে শ্রেণীর একটা জনগণ, যারা বড় মেইন জনগণ, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, আমরা চাই দেশে বিনিয়োগ আসুক, স্থিতিশীলতা থাকুক, অপরাধ করলে আইন আছে, আইন আবার টাকাওয়ালাদের কাছে বিক্রি হবে না, আইন আবার হেলোর কাছে বিক্রি হবে না, চেয়ারের কাছে বিক্রি হবে না, আইন সুন্দরভাবে উন্নত রাষ্ট্রগুলোর মতন পরিচালিত হবে, আদালত মানুষের ভরসার জায়গা থাকবে, ন্যায় বিচারের জায়গা থাকবে। এই জিনিসগুলো সাধারণ মানুষের প্রত্যাশা, আর এই প্রত্যাশাটা নিয়েই রাজনৈতিক দলগুলো বরাবরই খেলেন, কিন্তু কেউই এই প্রত্যাশার জায়গা পূরণ করতে পারে নাই আনটিল এই এনসিপি। এরাও যে ভবিষ্যতে গিয়ে কি করবে এটা মানুষ বুঝা গেছে। ডক্টর ইউনূস স্যার, আপনি শিখ ধরে যে নাটকটা করছেন অনবদ্য, আমার সাইডে তো আমি চলে যাবো, থাকতে চাই না, আর বেজ্জতি পছন্দ হয় না। এই যে নাটকটা করছেন স্যার, আপনার তো বিজয় দিবসে পুরস্কার দেওয়া যায় না, 21শে পদক দেওয়া যায় না, স্বাধীনতা দিবসে পুরস্কার দেওয়া যায় না, কারণ আপনি এই করার একটা আপনি বিশ্বাস করেন না। 71 চেতনা আপনার ভিতরে নাই, আপনি এখন এনসিপির দালাল এবং এনসিপির নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা। স্যার, এই নাটকটা না করলে হইতো। আপনি মোটে মানুষ, আপনি জোকের মতো, আপনার কোন জায়গা থেকে টাইম না সরিলে আপনি ছাড়তে চান না, এটা আপনার পুরনো অভ্যাস, এটা আমরা জানি। এই নাটকটা না করলেও পারতেন, তাই না স্যার? যাক, আপনি এলাকা কার ক্ষতিব জানেন স্যার? আপনাকে এলাকা ক্ষতিব এনসিপির, বৈষম্য বিরোধী। কেন জানেন স্যার? কারণ আপনি চলে গেলে তাকে লম্ফচম্প ফালাফালি সিধাসিধি সব শেষ হয়ে যাবে। তারা বাংলাদেশে ভিক্ষা করতে পারবো না স্যার। তারা বাংলাদেশে যেই কয়টা মেয়ারে বিয়ে করছে টস টস করে সবগুলো মেয়া তাকে সাইরা চলে যাব। ইল্লু পিঙ্কু কাঁচামরিচ দাবাত খেতে পারবো না স্যার। সুতরাং ক্ষতি হলে এনসিপি আর আপনার যে সালা মুন্ডা আছে হাতে মুন্ডা করা, এই কয়টারই ক্ষতি হবো। সারা বাংলাদেশের কোনো আসবে যাবো না স্যার। আপনি পদত্যাগ করলে বাংলাদেশের 1% মানুষের চোখে জল ফেলবো না স্যার। বাংলাদেশে নদী বন্দরেও বন্ধ হইব না, বিড়ি খেবো না টেনা টেনা নৌকার মাঝিরা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরও বন্ধ হবে না, বাংলাদেশের বিমানবন্দরে প্লেনে উঠানামা বন্ধ হইব না, কবিরা লেখা বন্ধ করবে না। আপনি চলে গেলে কালো কোনো আসবে যাবে না স্যার, কারণ প্রত্যেকটা মানুষের রিপ্লেসমেন্ট আল্লাহ তৈরি করছে। আপনি ক্ষমতা পাওয়ার পর থেকে
দেশের ক্ষতি ছাড়া কোনো উপকার হয়নি স্যার, যেটা সত্যি কথা। সব ধ্বংস হয়েছে, সব ধ্বংস, আরো বেশি করে ধ্বংস হয়েছে স্যার। হাসিনার আমলে যা হয়েছে, সত্যি কথা কইতে গেলে আপনার আমলে আরো বেশি ধ্বংস হয়েছে। আপনার আবার আসিফ নজরুল যে সকল আইন করছে, যেমন ধরেন পুলিশকে মারছে, ভালো করছে, তাকে হত্যার কোনো বিচার হবে না। এছাড়া নির্বিচারে সবার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া, সাধারণ মানুষকে পেটানো, 32 নম্বর ভাঙ্গা। বাংলাদেশের রাজনীতিতে দেশি বিদেশি নানান পক্ষ জড়িয়ে পড়েছে, নানান খেলোয়াড় যুক্ত হয়েছে। তো বাংলাদেশের রাজনীতি এখন আর সিম্পল ওয়েতে নেই। আপনি যদি বাংলাদেশের রাজনীতি ব্যাখ্যা করতে চান, আপনি স্বাভাবিক যে পলিটিক্যাল সায়েন্সের থিওরি, এগুলোর মাধ্যমে আর ব্যাখ্যা করতে পারবেন না। বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ হচ্ছে দেশি কিছু খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়দের মাধ্যমে। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা এখন শুরু হয়েছে। সিআইএ, র, মোসাদ, অনেক হিসাব নিকাশ সেখানে আসবে সামনে, এগুলো আপনারা দেখবেন। এখন কেউ যদি নির্বাচন চায়, তার পক্ষেও দুর্বিসন্ধি। কেউ যদি নির্বাচনের বিরোধিতা করে, সেটাও একটা বিশেষ উদ্দেশ্যে। স্বাভাবিকভাবে নির্বাচন, রাজনীতি, ভোট, জনগণের ভোটাধিকার এবং এমনকি সংস্কার, বিষয়টা এরকম নয়। আপনি সংস্কার করবেন, তাও একটা পক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য। সংস্কারের বিষয়টা আপনি সামনে আনবেন একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য। আপনি ছাত্র সংসদ নির্বাচন চান, ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক এ কারণে নয়। আপনি এখন ছাত্র সংসদ নির্বাচন চান আপনার প্রতিপক্ষকে পরাজিত করার জন্য, আলোচনার টেবিল ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য। অতএব দর্শক, রাজনীতির হিসাব নিকাশ এখন স্বাভাবিক নেই। বিষয়টা এরকম না। সাপোজ কোন একটা দল নির্বাচন চায়, কোন একটা দল স্থানীয় সরকার নির্বাচন চায়, কোন একটা দল জাতীয় নির্বাচন চায়, কোন একটা দল ছাত্র সংসদ নির্বাচন চায়। ইট ডাজন্ট মিন দ্যাট যে না, আসলে তো নির্বাচন দরকার। এটা বিদেশি কোন শক্তির এজেন্ট হিসেবে তারা নির্বাচন চায়। এমনকি সংস্কার নিয়েও সরকার অনেক সংস্কার টেবিলে রেখে দিয়েছে, অনেক সংস্কার বাস্তবায়ন শুরু করেছে। যখন সরকারের জন্য সুবিধাজনক মনে হবে, তখন ওই সংস্কারটা সামনে আনবে। যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, এখন আসিফ মাহমুদ সরকার সেটা সামনে আনছে। কি জন্য? আসলে কি নির্বাচন দরকার? জনগণের ভোগান্তি, জনগণ সেবা পায় না, এই কারণে কি এই মুহূর্তে নির্বাচন কমিশনকে জরুরি চিঠি দিচ্ছে সরকার? না, এটা বিএনপির বিরুদ্ধে খেলার অংশ হিসেবে এই নির্বাচনের বিষয়টা, জনগণের ভোগান্তি, জনগণের সেবা পাওয়ার বিষয়টা সামনে এনেছে। এবং কখন এনেছে? যখন ইশরাক প্রায় জিতে গেছে, মানে আদালতের রিট তার পক্ষে যেভাবে হোক নিয়েছে, তখন। এর আগে পরে কিন্তু নয়। হিসাব নিকাশটা কিভাবে জটিল হচ্ছে বুঝতে পারছেন আশা করি। দর্শক, মানবিক করিডর এটা দিলেও বুঝবেন যে কোনো বিশেষ স্বার্থে, না দিলেও বুঝবেন বিশেষ স্বার্থে। কেউ মানবিক করিডরের বিরোধিতা করলেও বুঝবেন যে এটা রাজনৈতিক স্বার্থে, কেউ মানবিক করিডোরের পক্ষে বললেও এটা স্বাভাবিকভাবে দেশের স্বার্থে, এরকম না। এটা গোষ্ঠীগত স্বার্থে, গোয়েন্দা সংস্থার স্বার্থে, বিশেষ কারো স্বার্থে এগুলো পরিচালিত হচ্ছে। রাজনীতিতে এখন ওই সিআইএ, মোসাদ, র, যদিও আইএসআই জড়িত হওয়ার সুযোগ নেই, এগুলো খেলছে। নানান পক্ষকে নিয়ে নানান আলোচনা হচ্ছে। যেমন ডক্টর খলিলুর রহমান, তিনি আসলে কে? তিনি কি তারপর আত্মীয় স্বজন সবাই ইহুদি? তার নাগরিকত্বের প্রশ্নটা আসলে কি? নানান প্রশ্ন, সন্দেহ, সংশয়, এরকম আরো অনেক জটিল থেকে জটিল বিষয় সামনে আনবেন, যেগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে যে এতদিন রাজনীতি কিভাবে দেখে আসছে, আর এখন দেখছি এগুলো কি? ডক্টর ইউনূসের আশেপাশে কারা? এর শালীর জামাই ইহুদি, এর মেয়ের জামাই ইহুদি, এবার ডক্টর ইউনূসের আবার আত্মীয়। সে এখন ডিফেন্স মিনিস্ট্রি দেখছে, জাতীয় নিরাপত্তার বিষয়টা দেখছে। হোয়াট ইজ গোয়িং অন, হাউ ইজ গোয়িং অন, নানান প্রশ্ন কিন্তু এখানে আসবে। এর মধ্যে এনসিপির যে ইনফ্যান্ট লিডাররা অথবা এনসিপির যে ছাত্র নেতারা, তারা একটা বিষয়ে কপি পেস্ট করছে, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়। গাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং সবার মনের উদ্দেশ্য। দর্শক শ্রোতা, এখানে কিন্তু অনেকে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়ে কথা বলে। আপনারা জানেন যে দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, এবং তিনি কিন্তু এক প্রকার তার মনের ভিতরে একটা আছে যে কেন সাধারণ মানুষরা যেই জায়গায় ডক্টর ইউনূস ভালো কাজ করার জন্য আসেন, তার কোনো কেন উদ্দেশ্য নাই, তাকে নিয়ে অনেকে বিপরীত কথা বলে বা তার উপরে অনেকে চাপ প্রয়োগ করে। এইটার জন্যই হয়তো ডক্টর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত বা এই গুঞ্জনটা আমরা শুনতে পারি, এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।